জেলকে সানন্দে গ্রহণ করেছেন, হ্যাঁ, বা পুলিশের গ্রেফতারকে কোনো কিছুই মনে করেনি, গ্রেফতার হতেই হবে রাজনীতি করলে, এই ভাবনার যে নেতা নেতৃবৃন্দ ছিলেন এক সময়, সেই ভাবনার নেতৃবৃন্দের যথেষ্ট অভাব দেখছি এখন। লাভ নাই, বার্তা যদি কেউ দিবেন তাহলে দেশে এসে দেন। আপনি ঢাকার নিশ্চয়ই মাটিতে দেখেছেন যে রাজধানী, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ইউ হ্যাভ টু গিভ ইউর মেসেজ স্ট্যান্ডিং অন দ্য সয়েল অফ দ্য ক্যাপিটাল সিটি ঢাকা। আপনি বাইরে থেকে বার্তা দিবেন, এই বার্তা কি যায় আসে? একটা ঝটিকা মিছিল হলো, এতে কোনো যায় আসে বলে না? দেখুন, ষড়যন্ত্র করছে কি করছে এগুলো হাইপোথেটিক্যাল, এগুলো কোনো প্রমাণ নাই। প্রমাণ ছাড়া জিনিস কে টিস্যু পেপারে কি লিখলেন আর কোন বিজনেস কাম মানে কি কারণ পলিটিশিয়ান কাম বিজনেসম্যান বা বিজনেসম্যান কাম পলিটিশিয়ান কি বললেন, এগুলোতে আমার কোনো যায় আসে না, ব্যক্তিগতভাবে আমার যায় আসে না। অন্যদের কি যায় আসে সেটা আমি জানি না। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, সেটাকে আমাদের দেখতে হবে। আওয়ামী লীগ নামক বৃহত্তম একটি রাজনৈতিক দল, যে দলটি একটি ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, সবচেয়ে বড় ঐতিহাসিক ভূমিকা, সেটা হলো বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে। এবং আজকে যিনি আমার সঙ্গে, আজকে যার সঙ্গে আমি টক শো করছি, মেজর আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা, তিনিও দেশের জন্য যুদ্ধ করেছেন। সেই দিন কিন্তু এই দেশের জন্য যুদ্ধ করেছেন, যুদ্ধের ময়দানে। কার ডাকে যুদ্ধ করেছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে। তিনি তখন আওয়ামী লীগের প্রধান ছিলেন। এমন একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যদি আসলে এইভাবে চলে যায়, আমি মনে করি এটা আমাদের জন্য একটা অসহায় বোধ কাজ করে আমাদের মধ্যে। তার কারণ কি, আমি মনে করি রাজনীতিতে ফেস করতে হবে। হ্যাঁ, আমি কাদের জন্য চিন্তা করেছি, কিছুক্ষণ আগে বলছিলাম যে আক্তার ভাই বা অন্যান্য অমন যারা আছেন তাদের জন্য ভাবনা হয়েছে। কারণ গভর্নমেন্টই তো ছিল না কয়েকদিন, সরকার ছিল না তো এই দেশে। সরকার না থাকলে যেটা হয় সেটা হলো এনার্কি। এনার্কি হলে কে কোন দিক দিয়ে কোন ঝামেলায় পড়বে, কোন বিপদে পড়বে, এটা তো আমরা শিওর ছিলাম না। তো এখন প্রশ্ন হলো, এই যারা চলে গেছেন তারা তো নিজের নিরাপত্তা নিয়ে চলে গেছেন, কিন্তু যারা আছেন তাদের উপায় কি? আমি মনে করি যারা রাজনীতি করবেন তারা পরিস্থিতির মোকাবেলা করবেন। জেল জুলুম হুলিয়া এগুলো থাকে রাজনীতিতে, ছোটবেলা থেকেই দেখে এসছে, আমার আব্বাকেও দেখেছি রাজনীতি করেছেন, সংগঠক ছিলেন মুক্তিযুদ্ধে, জীবনে খুব একটা আরাম পাননি। এগুলোকে ফেস করেই তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। আমরা এটা ছোট কাল থেকে দেখে আসছি তো। কিন্তু ওই যে তারা, আমার আব্বা, এই ওই ধরনের রাজনীতিবিদ যারা পরিস্থিতিকে মোকাবেলা করেছেন, জেলকে সানন্দে গ্রহণ করেছেন, হ্যাঁ, বা পুলিশের গ্রেফতারকে কোনো কিছুই মনে করেনি, গ্রেফতার হতেই হবে রাজনীতি করলে, এই ভাবনার যে নেতা নেতৃবৃন্দ ছিলেন এক সময়, সেই ভাবনার নেতৃবৃন্দের যথেষ্ট অভাব দেখছি এখন। এবং অভাব দেখে আমরা যারা ওই সকল নেতৃবৃন্দকে দেখে এসেছি, যারা যে কোনো সময় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন, ঝড় ঝাপটা যাই আসুক, সুবিধা অসুবিধা, রাজনীতিতে যারা সেটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন এবং জীবনের চরম রাজনীতির জন্য জীবনের চরম বাস্তবতার মুখোমুখি হয়েছেন, অত্যন্ত উৎকণ্ঠা মধ্যে জীবন কাটিয়েছেন সারা জীবন, তাদের সাথে আজকে যারা চলে গেছেন তাদের ঠিক মানায় না। আমি পরিষ্কার ভাবে বলবো, এতে আমাকে কে কি মনে করলেন না করলেন আপনার আমার কি মনে হয় এখন যদি তারা দল গোছানোর চেষ্টা করে, নেতা কর্মীদেরকে রেখে যারা পালিয়ে গেছে, তারা যদি এই আবারও দল গোছানোর চেষ্টা করে, আবারও বিভিন্ন বার্তা দেয়, এর আগেও আমরা দেখেছি বিভিন্ন বার্তা দিয়েছে, কিন্তু সেখানে জটিকা মিছিল হয়েছে, একটুখানি এসে আবার পালিয়ে গেছে, নেতা কর্মীরাও সাহস পাচ্ছে না মাঠে নেমে আসতে, যদিও বিভিন্ন ভাবে বার্তা দেওয়া হচ্ছে। তারপরেও আপনাকে মনে হয় যে দেখুন, নেতা কর্মীরা বার্তাতে কি যায় আসে? না, নেতা আমি কিন্তু, কর্মীরা শোনেন আমি ক্ষমা বলি, করবে তাদের। বার্তা যদি আমি বিদেশের জায়গায় বিদেশে বসে বার্তা দিই অন্য একটি দেশে, সেখানে বার্তা দিলে কি যায় আসে? যারা এই দেশে পড়ে আছে, এমনও তো আওয়ামী লীগের কর্মী বাহিনী আছে যাদের কিচ্ছু নাই, 2 বেলা 3 বেলা খেতেই পায় না তারা। তারা দরিদ্র শ্রেণীর মানুষ, কেউ কেউ স্লাম এরিয়াতে বসবাস করে। আমি এমন একটা জায়গায় বসবাস করি ঢাকা শহরে, যে আমার এখান থেকে স্লাম এরিয়া খুব দূরে না। আমি আওয়ামী লীগের আমলেও দেখেছি কারা মিছিলে যায়। তো এই সকল লোকদেরকে তো আসলে মানে এই বার্তা দিয়ে বাইরের থেকে কোনো লাভ নাই। বার্তা যদি কেউ দিবেন তাহলে দেশে এসে দেন। আপনি ঢাকার নিশ্চয়ই মাটিতে দেখেছেন যে রাজধানী, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ইউ হ্যাভ টু গিভ ইউর মেসেজ স্ট্যান্ডিং অন দ্য সয়েল অফ দ্য ক্যাপিটাল সিটি ঢাকা। আপনি বাইরে থেকে বার্তা দিবেন,
এই বার্তা কি যায় আসে? একটা ঝটিকা মিছিল হলো, এতে কোনো যায় আসে বলেন? সরকার, রাষ্ট্র বা সরকার, এই প্রতিষ্ঠান অত্যন্ত শক্তিশালী। এই ঝটিকা দু একটা মিছিলে তাদের কিচ্ছু যায় আসে না। শুধু শুধু এইগুলো করে আরো যারা যাচ্ছে এই ঝটিকা মিছিলে, তারা তাদের নিজের জীবনে দারুণ নিরাপত্তাহীনতা টেনে নিয়ে আসছে। এবং তারা পুলিশ গ্রেফতার হচ্ছে, তারা জেলে যাচ্ছে, তাদের জন্য উকিল নিয়োগ করে তাদেরকে যে জামিনে বের করে আনবে, এই লোকটা কোথায় বলেন তো? বাস্তবতা তো তাই। আমি তো ঢাকা শহরে বসবাস পয়সা করি। কোথায়? তাদের হয়তো অনেকের পয়সাও নাই যে তারা জামিনের জন্য চেষ্টা করবে। অবশ্যই, অবশ্যই। আমি এমনও এই 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে আমি এমন মানুষকে দেখেছি অসহায় ভাবে রাস্তা দিয়ে হাঁটতে। তাদের ফেস বলে দিয়েছে যে তারা কতটা নিরাপত্তাহীন এবং কতটা অসহায়, এবং আর্থিকভাবেও তারা কতটা দুর্বল। সুতরাং দল গোছানোর প্রশ্ন যদি কেউ তোলেন, তাহলে যারা চলে গেছেন, হ্যাঁ, সীমান্ত অতিক্রম করে তারা আসবেন বাংলাদেশে, এসে জেল জুলুম যাই হোক না কেন এটাকে মোকাবেলা করে দল গোছান। অন্যথায় বাইরে থেকে বার্তা দিয়েন না, এতে যারা এই দেশে বসবাস করছেন তারা খুব সমস্যায় আছেন এবং তারা আরো বড় ধরনের সমস্যায় পড়ছেন। আমি অন্তত ব্যক্তিগতভাবে এটা চাই না। কথা বলি শোনেন, আসাদুজ্জামান কামাল বা অন্যান্য ব্যক্তিবর্গ, তাদের কথা না, বার্তা আসাদুজ্জামান কামাল সাহেবের বার্তায় বর্তমান অবস্থা কোনো যায় আসে না। বুঝতে পেরেছেন? এটা হলো বাস্তবতা। হ্যাঁ, উনার রাজনৈতিক ক্যারিয়ারও আমি জানি। হি ওয়াজ এ কমিশনার, উনি ওয়ার্ড কমিশনার ছিলেন। এনিওয়ে, উনি ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক, তার আপন খালাতো ভাই। আমি তাদেরকে চিনি, বিক্রমপুরের মানুষ, দুহার, আমি ভালো করেই চিনি। যাক, এগুলো বলে লাভ নাই। কপালের নাম গোপাল, যার কপালে যেটা থাকে সেটাই হয়। আমরা শুনেছি কপালের নাম হলো গোপাল। হ্যাঁ, গোপাল নামে একজন লোক ছিল, আপনি শুনছেন না গল্পটা? সে সে গেছিল তার বোনের বাড়িতে বেড়াইতে, তো ওই দেশে রাজা মারা যায়। বুঝতে পারছেন? যারেই রাজা বানানো হয় সেই দেখে রাতে, সকালবেলা দেখি সে মরে আছে। তো গোপাল ওই রাজ্যে তার বোন বিয়ে দিচ্ছে, তার বোনের বাড়িতে গেছে। আর কেউ রাজা হতে চায় না, যে গোপাল গোবেচারাকে ধরে সবাই নিয়ে রাজা বানালো। তো গোপাল একটু বোকাশোকা ছিল, কিন্তু তার মধ্যে একটা ভাবনা আসলো তার, যে কে রাজাকে মেরে ফেলে। তাইলে আমাকে যেহেতু রাজমুকুট মাথায় পরিয়ে সিংহাসনে বসিয়েছে, তাহলে আমাকে কে মারবে দেখবো, কারণ যাকে রাজা বানানো হয় সেই তো সকালবেলা তার মৃত লাশ পাওয়া যায়। তাহলে আমি আজকে আর রাত ঘুমাবো না। দেখি যে এক সাংঘাতিক বিষধর সাপ গভীর রাতে ফানা তুলে আসছে গোপালের দিকে। গোপাল তখন হাতের দণ্ড দিয়ে, রাজদণ্ড দিয়ে পিটিয়ে সাপটাকে মেরে ফেলে, আর ঘুমায় না এই রাতে। সকালবেলা রাজা, সবাই ভাবছে যে এই ইয়ে নিয়ে যাও, ওই যে মৃত লাশ বহন করার খাটিয়া নিয়ে যাও, কারণ এটা তো কমন, ইট ওয়াজ কনফার্ম যে মরে যাচ্ছে। গিয়ে দেখে গোপাল রাজদণ্ড হাতে দাঁড়িয়ে আছে। তখন সবাই চিৎকার করে বলছে কপালের নাম গোপাল। তো এইগুলো বলে লাভ নাই। বুঝতে পেরেছেন তো আমি কি বলছি? What message I have conveyed to you through this story? Thank you very much. অসংখ্য ধন্যবাদ।